কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা। মিলবে ভর্তুকি ঋণ সহ 10 সুবিধা। আওতায় আসবে 1,65,00,000 পরিবার। পয়লা বৈশাখ উদ্বোধনের অপেক্ষা। চলছে তথ্য উপাত্ত সংগ্রহ। দৌলতদিয়া ঘাটের বাস ডুবির ঘটনায় স্পষ্ট অবহেলা আর নিয়ম না মানার চিত্র। নিশ্চিত হয়নি কোনো ধাপের নিরাপত্তা। কুমিল্লায় সড়কে প্রাণ গেল প্রাইভেট কারের 5 যাত্রী। 3,000 লেভেল ক্রসিং এর অর্ধেকেরও বেশি অবৈধ। নেই ব্যারিয়ার, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। সাইনবোর্ড ঝুলিয়েই দায় সারছে কর্তৃপক্ষ। সকালের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা। যে কার্ডের আওতায় দেশের 1,65,00,000 কৃষক পরিবার প্রাথমিকভাবে পাবেন ভর্তুকি, ঋণ, ন্যায্য মূল্যে উপকরণ ও সেচ সুবিধা সহ 10 ধরনের সুবিধা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন হলে বাড়বে কৃষি পণ্যের উৎপাদন। খাদ্যে স্বনির্ভর করার পাশাপাশি খুলে দেবে রপ্তানির পথ। ফরহাদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। প্রায় 40 বছর ধরে কৃষি কাজ করেন কেরানীগঞ্জের জয়নাল মিয়া। পারিবারিক সূত্রে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। আগাগোড়া কৃষিকাজকে ধারণ করা এই কৃষক এত বছরেও পাননি সরকারি কোনো সুবিধা। রয়েছে অভিযোগও। পায় ওই যে যারা ওই যে মেম্বার থেকে কিছু কিছু লোকেরা মেম্বার দেয়, পায়, কিন্তু আমি পাই না। এরকম আমার মতো অনেক লোক আছে, পায় না। জয়নালের মতো এই প্রবীণ কৃষক আব্দুল হাইয়ের গল্পটা একই রকম। সরকারের কোনো অনুদান আমাদের কাছে আসে না, আজ পর্যন্ত আমরা দেখি নেই। জয়নাল বা আব্দুল হাইয়ের মতো কৃষকরা এবার আশায় বুক বেঁধেছেন বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে। এইবার যদি পাই, আবার বিএনপি সরকার আইলো পাইলাম। এই ওষুধ পানি, সার, এই সমস্ত জিনিসটা দিয়ে আমাকে কিছুটা হেল্প করে গৃহস্থরে, আমরা যেমন কিছুটা হেল্প পাই। একটু সারের রেটটা যদি একটু কমে তাহলে এমনি উন্নতি হয়ে যাবে, কারণ সার ছাড়া তো ভাই জমিতে ফসল হয় না ভাই। সরকার থেকে টাকাটা দেয়, সরাসরি যদি চাষির হাতে দেয় তাহলে মনে করেন যে চাষিরা কিছু করতে পারবো। যদি দেয় আরো ভালো হইব, উন্নত হইব দেশ। কৃষি খাতে সরকারি ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা কৃষকের কাছে সহজে পৌঁছে দিতে আসছে পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় আসবে দেশের 1,65,00,000 কৃষক। প্রাথমিকভাবে কৃষক কার্ড বিতরণে ব্যয় ধরা হয়েছে 4 বছরে 681 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা সহ কার্ডের আওতায় প্রাথমিকভাবে 10 ধরনের সুবিধা পাবেন কৃষক। দেশের 10টি উপজেলার 10টি কৃষি ব্লকে পরীক্ষামূলকভাবে তথ্যপদ্য সংগ্রহের কাজ চলছে। কৃষকের আয়, জমির মালিকানা ও আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে 5 শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হবে তাদের। দক্ষতা ছোট কৃষক। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে এই কার্ড বিতরণ হলে বাড়বে খাদ্যসহ কৃষি পণ্যের উৎপাদনশীলতা, যা স্বনির্ভর করার পাশাপাশি সুগম করবে রফতানির পথ। এটা যদি হয় তাহলে কৃষকের উৎপাদনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা দূর হবে বলে আমরা আশা করি, এবং তাতে করে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পাবে, এবং খাদ্য উৎপাদন যদি বৃদ্ধি পায় একদিকে যেমন আমরা খাদ্যের স্বয়ম্বর হব, ঠিক অন্যভাবে আমরা বিদেশ থেকে যে আমদানি, বিপুল পরিমাণ কৃষিপণ্য আমদানি করতে হয়, সেই আমদানিটা আর করতে হবে না। খাদ্য নিরাপত্তার জন্য কৃষক কার্ড খুবই উপযোগী। কৃষকদের ডিজিটাল ডেটাবেজ, স্বচ্ছ যাচাই বাছাই প্রক্রিয়া, কঠোর তদারকি এবং ভর্তুকি বিতরণে জবাবদিহি নিশ্চিতের পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। দেশের কৃষি খাতে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এ সকল কৃষকদের মর্যাদা বাড়ার পাশাপাশি কৃষি হয়ে উঠবে প্রযুক্তি নির্ভর ও লাভজনক। সব মিলে কৃষক কার্ড কৃষির আধুনিকায়ন ও খাদ্য ও নিরাপত্তার অগ্রগতির পথে নতুন নাম হতে যাচ্ছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা 6:10 বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপক রেবেকা সুলতানা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেছেন। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। তৃতীয় দিনের মতো নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আশিকুর রহমান। সরাসরি যুক্ত হব তার সাথে। সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের উদ্ধার অভিযান পরিচালনার কথা ছিল, তবে ৮টা পেরিয়ে গেছে। এখনও পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি ইউনিটকে এখনও পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি না। এখনও ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক আছেন গলন্দের, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছিলেন যে ৮টা থেকে তার অভিযান পরিচালনা করবেন, তবে এখনও পর্যন্ত কেউ এখানে তাদের কোনো কর্মকর্তা বা তাদের কোনো সদস্য এখানে আসেনি। আমি যেটি তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে ঠিক কতজন এখনও পর্যন্ত এখানে নিখোঁজ রয়েছে তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান কিন্তু ফায়ার সার্ভিসের কাছে নেই। তবে তিনি আমাকে যেটি জানিয়েছেন যে একজন নারী, তিনি তাকে বলেছেন যে তার সেই নারীর ভাই নিখোঁজ রয়েছেন এবং যে ভাইটি ওই নারীর নিখোঁজ রয়েছেন সেই লোককে খোঁজার উদ্দেশ্যেই মূলত ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এখানে আসছেন। আমরা সকাল থেকে এই দৌলতদিয়া ফেরিঘাটে এসেছি। এখনও পর্যন্ত আমাদের চোখেও তেমন কোনো কাউকে চোখে পড়েনি, কেউ কোনো স্বজনকে চোখে পড়েনি, কেউ এসে যে দাবি করবে বা কেউ এখানে অপেক্ষা করবে মরদেহের জন্য, এমন কাউকে কিন্তু আমরা এখনও পর্যন্ত আমরা নিজেরাও দেখতে পারিনি। এ পর্যন্ত এই বাস ডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গতকালই ২৬ জনের মরদেহ যার যার স্বজনরা আছেন স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ২৬ জনের মধ্যে ১৮ জন রাজবাড়ী জেলার, ৪ জন কুষ্টিয়া জেলার, একজন ঝিনাইদহ, একজন দিনাজপুর, একজন গোপালগঞ্জ এবং একজন সাভারের আশুলিয়ার বাসিন্দা রয়েছে। তো সব মিলিয়ে এখন এখানে একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তেমন কোনো লোকের উপস্থিতিও কিন্তু আজ এখানে নেই। আমরা দেখেছি গতকালও এখানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, গণমাধ্যমের উপস্থিতি ছিল, তবে আজকে কিন্তু এখানে শুনশান নীরবতা। দু একজন করে মানুষ আসছেন, তারা উৎসুক জনতা দেখার জন্য দেখছেন, চলে যাচ্ছেন। উদ্ধার অভিযান কখন পরিচালনা করা হয় বা আমরা সে অপেক্ষায় আছি, দেখা যাক কখন শুরু হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম দৌলতদিয়া ফেরিঘাট থেকে। একগুচ্ছ অবহেলা, দায়িত্বহীনতা আর নিয়ম ভাঙার নির্মম প্রতিচ্ছবি হয়ে থাকবে দৌলতদিয়া ঘাটের বাস দুর্ঘটনা। প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও মানা হয়নি কোনো নিয়ম। তাহলে প্রশ্ন, এত অপমৃত্যুর দায় কার? তদন্ত কমিটি কি সত্যি প্রকৃত কারণ উদ্ঘাটন করবে নাকি মিলিয়ে যাবে কাগজের স্তূপে? দৌলতদিয়া ফেরিঘাটে নুরুল আলম নয়নের তোলা ছবিতে রায়দুল ইসলাম শুভ রিপোর্ট। ২৫ মার্চ বিকেলের শেষ আলোয় সৌহার্দ্য পরিবহনের অধিকাংশ যাত্রীর জীবন প্রদীপ নিভে যাবে, কে ভেবেছিল? কিন্তু হাই, অনিয়মের বেড়াজালে শেষোত্তর পৃথিবী ছাড়তে হলো তাদের। পন্টন থেকে নদীতে পড়ার পর চোখের পলকেই ডুবে যায় বাসটি। পদ্মার গভীরতায় হারিয়ে যায় চিৎকার, আর্তনাদ আর বাঁচার শেষ চেষ্টা। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। স্থানীয়দের সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা। কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই আটকা পড়েন বাসের ভেতরে লোহার বদ্ধ কাঠামোয়। এক পর্যায়ে বেরিয়ে আসতে থাকে হতভাগ্য যাত্রীদের নিথর দেহ। এ দুর্ঘটনায় স্পষ্ট নিয়ম ভাঙার একাধিক চিত্র। ঘটনাস্থলে ভিডিওতে দেখা যায় বাসটিতেও তখন যাত্রী ছিল, অথচ ফেরিতে যানবাহন ওঠানোর প্রোটোকল অনুযায়ী ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রী নামিয়ে দেওয়া বাধ্যতামূলক। শুধু তাই নয়, ফেরিতে ওঠার আগে লাইফ জ্যাকেট ব্যবহারের নির্দেশনাও মানা হয় না। ঘাটেও ছিল না কোনো নিরাপত্তা বেষ্টনী, ছিল না কোনো শক্ত গার্ডরেল বা জরুরি স্টপার। এই ফেরিতেই আপনার দুর্ঘটনা ঘটেই চলে নিয়মিত। গত 2 সপ্তাহ আগে ওই পাশে তেলের ট্রাক পড়ে গিয়েছে। আমরা যেখানে নামা হয় গাড়িগুলা, সেখানে বড় বড় গর্ত থাকে এবং ইট পাথরের অনেকগুলো উঁচু উঁচু ঢিপি থাকে। এখান দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখান দিয়ে যাওয়ার পরে একদম সরাসরি পানিতে যে পড়ে যায়। 2019 সালে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় 1351 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। অথচ প্রকল্প বরাদ্দের 7 বছর পরও তার কোনো প্রতিচ্ছবি বা কাজ দৃশ্যমান হতে দেখা যায়নি। অথচ এরই মধ্যে ব্যয় হয়েছে 95 থেকে 100 কোটি টাকা।
বাংলাদেশ নৌ আইন অনুযায়ী এই লঞ্চ ঘাটে বা ফেরিঘাটগুলোতে একটি লোড হওয়া বা একটি আনলোড হওয়ার পরে যেই যাত্রীবাহী গাড়িগুলো থাকবে সেগুলো ফেরিতে উঠবে। কিন্তু এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে যে এই যে সড়কটি সেটি বন্ধ থাকলেও এই সড়ক ধরেই কিন্তু সোজা পথে চলে গিয়েছিল বাসটি, এবং যাত্রী ওঠানামার জন্য যে নিরাপত্তা রাখার কথা হয়েছিল সেটি বিআইডব্লিউর পক্ষ থেকে কোনো কিছুই মানা হয়নি। অভ্যন্তরীণ নৌ চলাচল আইন 2019 অনুযায়ী যাত্রী নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট বিআইডব্লিউটিএ বাধ্য। অ্যাপ্রোচ রোডের ত্রুটি, তদারকির অভাব এবং অব্যবস্থাপনার এই মর্মান্তিক পরিস্থিতি দুর্ঘটনার অন্যতম কারণ। ফেরি লোড হয়ে গেছে, গাড়িগুলো 2টা গাড়ি বেশি ছিল, আপনার সোয়ার তো আর লালন। তখন এই গাড়িগুলো আপনার এই কর্তৃপক্ষ তারা বলছে যে আপনারা সাইড করে রাখেন, পরবর্তী ফেরি আসলে আপনারা উঠে যান। তো আপনার ফেরি ছোটো একটা ফেরি আসছে, ওই ফেরি আসার পরে ডালাটা নামাইছে, তো গাড়ি আর কি আনলোড হতে পারে নাই, গাড়িটা চলে গেছে আর কি। ব্রেক ফেল করছে, একবারে সোজাসুজি নামাই। দুর্ঘটনার পর দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তবে প্রশ্ন থেকেই যায়, এই কমিটি কি সত্যি দায় নির্ধারণ করবে, নাকি তদন্ত প্রতিবেদনও চাপা পড়বে বরাবরের মতো? স্বজন হারানো দুর্ভাগাদের একটাই চাওয়া, দায়রা যাতে সাজার আওতায় আসে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, দৌলতদিয়া, রাজবাড়ী। কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন 5 জন। নিহতদের মধ্যে আছেন রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মোমিন সহ তার স্ত্রী ও 2 সন্তান। তবে বেঁচে গেছেন তার এক ছেলে। সড়কের ওপর পড়ে আছে ধুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার, ছড়িয়ে ছিটিয়ে আছে গাড়ির ভাঙা অংশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার পর মুহূর্তে প্রাণ হারান 5 জন। নোয়াখালী সোনাইমুড়ি থেকে পরিবার সহ ঢাকায় ফিরছিলেন রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মোমিন। কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়ার মিয়ামি হোটেল থেকে খাবার খেয়ে বের হওয়ার পর মহাসড়কে উঠতে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি। এই সময় চট্টগ্রামগামী স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। মুহূর্তে ধুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রাইভেট কার চালক জামাল মিয়ার মরদেহ। আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। পরে মুফতি আব্দুল মোমিন, তার স্ত্রী দিলা আফরোজ আক্তার ঝর্ণা, মেয়ে লাবিবা ও 6 বছরের ছেলে আরশাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার বোন, আমার ভাগিনী, আমার ভগ্নিপতি, ড্রাইভার, আমার ছোট পাখিনা, 5 জন স্পট ডেট। আমার এক বাঘিনা আবরার হাফেজ, সে হাসপাতালে আছে। একটা পরিবার ধ্বংস হয়ে গেল, একটা ছেলে মাত্র হাফেজে কোরআন সে বেঁচে আছে, সে কি নিয়ে বাঁচবে আগামী দিনে? স্টারলাইন ওরা বেপরোয়াভাবে ওনাদেরকে পিছ থেকে মাইরা ওনাদেরকে এক্সপেক্টেড করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই এবং সর্বোচ্চ ক্ষতিপূরণ চাই। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। ইতোমধ্যে বাস এবং প্রাইভেট কার দুটি জব্দ করেছি। আইন অনুযায়ী এবং বিধি মোতাবেক আমাদের যে আইন, সড়ক পরিবহন আইন অনুযায়ী আমরা মামলা রেকর্ড করব। তবে দুর্ঘটনার পরও বেঁচে গেছে মুফতি আব্দুল মোমিনের বড় ছেলে আবরার। প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। দেশের 3000 কিলোমিটার রেলপথের প্রতি কিলোমিটারে একটি করে লেভেল ক্রসিং, যার মধ্যে 1500-এরও বেশি অবৈধ। বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনে রেলের অনুমতি ছাড়াই বানিয়েছে এসব ক্রসিং। অবৈধ এসব লেভেল ক্রসিংয়ে নেই ব্যারিয়ার, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। ফলে উন্মুক্ত এসব ক্রসিং হয়ে উঠছে মৃত্যু ফাঁদে। অবৈধ লেভেল ক্রসিংয়ের বেশিরভাগই অপ্রয়োজনীয় মন্তব্য করে বন্ধ করার আহ্বান রেল বিশেষজ্ঞদের। রেল প্রতিমন্ত্রী বলছেন, অবৈধ লেভেলে ক্রসিংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে সরকার। রেলের লেভেল ক্রসিং নিয়ে নাজমুস সালেহের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। সড়কের মাঝখানে এ যেন মৃত্যুফাঁদ। তীব্র গতিতে ছুটে চলা ট্রেন আর সড়ক পথের বাহন মিলেছে একই মোহনায়। একটু অসতর্কতায় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা, অথচ এখানে নেই কোনো ব্যারিকেড, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নেই, হুট করে গাড়ি ঢুকে পড়ে। এখানে প্রায় 20 বছর থেকে গেট নাই, এখানে দুর্ঘটনা প্রায় ঘটে। দেশে 3000 লেভেল ক্রসিং এর মধ্যে 50%-এরও বেশি অবৈধ। নিজেদের প্রয়োজনে কারা ব্যক্তি উদ্যোগে এসব গড়ে তুলেছে তা জানা নেই রেলওয়ের। সাইনবোর্ড ঝুলিয়ে যেন সব দায় শেষ। মাঝখানে যায় আটকে বললেই ট্রেন তো আসলো, তখন তো আর
বাইরে হওয়ার কোনো উপায় নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা আপনার গুন্ডি দিয়ে গেছে, এটাও আপনার সময় মতো বাজে না, আপনার গাড়ি যাওয়ার পরে বাজে। অবৈধ এসব উন্মুক্ত লেভেল ক্রসিংয়ের প্রতিটি মৃত্যু ফাঁদ। ট্রেন যাওয়া আসার সময় স্থানীয় জনগণ হাতের ইশারায় সতর্ক করেন সড়ক পথের যাত্রীদের। যারা দোকানে বসে থাকে তারাই কয় যে গাড়ি এতে খারাপ, থামো থামো থামো, এইভাবে থামায়। সতর্ক আমরা না করি, নগদ অ্যাক্সিডেন্ট হবো। নিজ নিজ দায়িত্ব পার করে গাড়ি, এর পরেও দুর্ঘটনা ঘটে। রেল বিশেষজ্ঞরা বলছেন, অবৈধভাবে গড়ে তোলা বেশিরভাগ লেভেল ক্রসিংই অপ্রয়োজনীয়। এসবের কারণে গতি কমছে ট্রেনের, বাড়ছে দুর্ঘটনা। তাই এগুলো দ্রুত বন্ধের পরামর্শ তাদের। যেখানে যানবাহনের ফ্রিকোয়েন্সি একেবারেই কম, জরিপ করে সেটা যদি অপ্রয়োজনীয় মনে হয় তাহলে আমি মনে করি এসব বন্ধ করে দেওয়া উচিত। কারণ ঝুঁকি নিয়ে চলা মানেই যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। রেল প্রতিমন্ত্রী বলছেন, শিগগিরই এ কাজের উদ্যোগ নেওয়া হবে। ওই রেল ক্রসিংগুলিকে সক্ষমতা আনতে হবে যাতায়াতের জন্য, অথবা এগুলিকে বন্ধ করে দিতে হবে, এবং সেই কাজটি করার জন্য আমরা রেল কর্তৃপক্ষ বলেছি। সারা দেশে রেলের বৈধ লেভেল ক্রসিংয়ের ৮০% ঝুঁকিপূর্ণ, আর 40% নেই প্রয়োজনীয় গেটম্যান। এটি রেলের একটি বৈধ লেভেল ক্রসিং। এখানে গেটম্যান থাকলেও নেই গাড়ি আটকানোর জন্য কোনো রকমের ব্যারিকেড। ফলে এরকম সামান্য দড়ি দিয়ে চলছে যাত্রী পারাপারের কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যদি সারা দেশের লেভেল ক্রসিংগুলোকে আধুনিকায়ন করা না যায় অথবা বন্ধ করে দেওয়া না যায় অবৈধ লেভেল ক্রসিংগুলো, তাহলে প্রতিনিয়ত বাড়বে দুর্ঘটনা, বাড়বে মৃত্যু। নাজমুস সালেহী, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। প্রয়োজনীয় জ্বালানির অভাবে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন চরম সংকটে পড়তে যাচ্ছে। বেশি সমস্যায় পড়েছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা পরিবহনের যুক্ত লাইটার জাহাজগুলো। প্রতিদিনই ৩ লাখ লিটার চাহিদার বিপরীতে মিলছে মাত্র ১ লাখ লিটারেরও কম জ্বালানি। এই অবস্থায় বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কয়লা সংকটের কারণে উৎপাদন বিঘ্ন হয়ে লোডশেডিং বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে বর্তমানে সচল কয়লা ভিত্তিক ৬টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে শুধুমাত্র মাতার বাড়ি ছাড়া বাকি ৫টি কেন্দ্রে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা সরবরাহ করা হয়। মাসে যার পরিমাণ অন্তত ৮.৫ লাখ মেট্রিক টন। আর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এসব কয়লা নৌপথে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছাতে ৪০০ থেকে ৪২০টি লাইটার জাহাজের প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে ডিজেলের অভাবে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ অনেকটা দুরূহ হয়ে পড়েছে। কয়লা যখন পরিবহনে ব্যাহত হবে তখন বিদ্যুৎ উৎপাদনও কিন্তু ব্যাহত হবে। তো বিদ্যুৎ উৎপাদন যখন ব্যাহত হবে তখন অটোমেটিকলি লোডশেডিং একটা আমরা পড়ব বলে আমার মনে হচ্ছে। মূলত বিশাল আয়তনের কারণে যেসব জাহাজ বন্দরের প্রধান জেটিতে বার্থিংয়ের সুযোগ থাকে না, সেসব মাদার ভেসেল বন্দরের নৌসীমা অর্থাৎ মহেশখালী এবং কুতুবদিয়ায় অবস্থান নিয়ে লাইটার জাহাজে পণ্য খালাস করে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী লাইটারের জাহাজ রয়েছে ১,২০০-র কাছাকাছি। এর মাঝে বড় শিল্প গ্রুপগুলোর লাইটার জাহাজের সংখ্যা অন্তত ১৫০। বাকি ১,০৫০টি জাহাজ জ্বালানি তেল, কয়লা সহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করছে। বাংলাদেশের পুরো নৌপথে শুধুমাত্র চট্টগ্রাম, ঢাকা এবং মোংলায় ফ্লোটিং জেটির মাধ্যমে লাইটারের জাহাজে জ্বালানি সরবরাহ করা হয়। এর মধ্যে প্রতিদিনই অন্তত ৩ থেকে ৪ লাখ লিটার জ্বালানি প্রয়োজন। কিন্তু ডিলারদের কাছ থেকে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠিও দেওয়া হয়েছে। প্রতিদিন এভাবে অন্তত ১০০ লাইটার জাহাজ পণ্য নিয়ে বিভিন্ন গন্তব্যে চলাচল করে। পদ্মা মেঘনা যমুনার ডিলাররা আমাদেরকে বলতেছে ওরা পদ্মা মেঘনা যমুনা থেকে তেল পাচ্ছে না, বিদায় আপনাদেরকে আমরা তেল দিতে পারতেছি না। প্রতিদিন মনে করেন ওয়াটার সেলে যদি আপনার ১০০ জাত বরাদ্দ হয় ৪ লাখ লিটার লাগে, হয়তো সেখানে আপনি ২০,০০০ ৩০,০০০ পাচ্ছেন। সেটা দিয়ে লোড করে আসে বসে থাকে ৩ দিন ৪ দিন। জ্বালানি সংকটের কারণে লাইটার জাহাজগুলো বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেলের কাছে পৌঁছাতে না পারলে পণ্য লোড আনলোডে ধীরগতির আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিপিসিকে। বিপিসি কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি যাতে লাইটার জাহাজগুলো তাদের যদি কোনো জ্বালানি সংকট থাকে সেটা যেন তাদের চাহিদা অনুযায়ী দ্রুততম সময় তাদেরকে প্রোভাইড করা হয়। চট্টগ্রাম বন্দরে বর্তমানে ৯৬টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে বহির্নোঙরে অবস্থানরত ৭৮টি জাহাজের মধ্যে জেনারেল কার্গোবাহী ২০টি, খাদ্যপণ্যবাহী ২১টি, সিমেন্ট ক্লিংকারবাহী ২২টি, চিনিবাহী ৪টি এবং ৬টি ওয়েল ট্যাঙ্কার রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে। খবর নেই পৌরসভা নির্বাচনের, হয়নি তফসিল ঘোষণাও, অথচ মাদারীপুরে ১ ডজনেরও বেশি সম্ভাব্য মেয়র প্রার্থীর ব্যানার আর পোস্টারে ছড়াছড়ি।
শহরের অলিগলি ছেয়ে গেছে পরিচিত হওয়ার রঙিন বিজ্ঞাপনে। এমনকি গাছে গাছে পেরেক বিদ্ধও করা হয়েছে। এতে পরিবেশ নষ্ট হওয়ায় ক্ষুব্ধ সুধীজনেরা। অবশ্য শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুন। মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে গাছে গাছে ঝুলছে ব্যানার আর ফেস্টুন। অথচ এই সড়ক দিয়েই প্রতিদিন অফিসে যাতায়াত করেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। বিষয়টি চোখে পড়লেও এড়িয়ে গেছেন তিনি। একই চিত্র শহরের অধিকাংশ সবুজ গাছ, বিদ্যুতের খুঁটি, এমনকি সরকারি বেসরকারি অফিসের ভবনের দেয়ালে সবখানেই ঝুলছে অসংখ্য ব্যানার, ফেস্টুন আর সাইনবোর্ড। মাদারীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রতিযোগিতায় মেতেছেন সম্ভাব্য প্রার্থীরা। এতে সৌন্দর্য হারাচ্ছে শহরের। প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তফসিল ঘোষণা হয়নি, তার আগে বড় বড় পোস্টার ছাপানোটা শহরটাকে সৌন্দর্য নষ্ট করেছে। পরিবেশ নষ্ট হয়, সৌন্দর্য নষ্ট হয় এবং গাছেরও ক্ষতি হয়। জায়গায় জায়গায় এত পোস্টার ব্যানার থাকে, সেটা খারাপই দেখা যায়। নির্বাচনের কোনো খবর না থাকলেও নিজেদের পরিচিতি বাড়াতে এমন কর্মকাণ্ড করছেন কিছু রাজনৈতিক ব্যক্তি। শহরের সৌন্দর্য ধরে রাখতে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান স্থানীয় পরিবেশ ভিত্তিক সংগঠনের নেতাদের। পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে, চতুর্দিকে ধুলাবাড়িতে আটকে একদম বিশ্রী একটা পরিবেশ হচ্ছে। আশা করি এই থেকে আমাদেরকে পরিবেশ রক্ষার্থে প্রশাসন আমার একটি কড়া নজর দিবে। অবশ্য নিজ উদ্যোগে এগুলো সরিয়ে না নিলে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। বিভিন্ন জনপ্রতিনিধি তাদের বিভিন্ন ব্যানার নিজ উদ্যোগেই বিভিন্ন জায়গায় টানিয়েছেন, এটা আমাদের নজরে এসেছে। আমরা পৌরসভার সাথে কথা বলেছি। পৌরসভাকে আমরা বলেছি প্রথমত হচ্ছে তারা আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করবে, সময় দিয়ে দিব। তারা যদি না সরায় তখন আমরা আমাদের পৌরসভার মাধ্যমে আমরা রাস্তা পরিষ্কারের জন্য একটা সময় দিয়ে পরিষ্কার করে ফেলব। মাদারীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে 1 ডজনেরও বেশি সম্ভাব্য মেয়র প্রার্থীর ব্যানার পোস্টারের ছড়াছড়ি। যেদিকে দুচোখ যায় সেদিকে শুধু সম্ভাব্য প্রার্থীদের ব্যানার আর পোস্টার। এ যেন এক বিজ্ঞাপনের শহর। এগুলো অপসারণে প্রশাসন আদৌ কি ব্যবস্থা নেবে, এমন প্রশ্ন থেকেই যায়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। জলাবদ্ধতা নিরসনে যশোরের সব খাল খননের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয়রা। তারা বলছেন দীর্ঘকাল খনন না করায় বেদখল হয়েছে কিছু খাল। বেশ কয়েকটি ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় আবাদি জমি ও বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ইতিমধ্যে 20টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোর শহরের পাশ দিয়ে বয়ে গেছে মুক্তেশ্বরী ও জিয়ার খাল। একসময় এলাকার কৃষি ও পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল, কিন্তু দীর্ঘ কয়েক দশকে কোনো সংস্কার না হওয়ায় খাল দুটি এখন মৃতপ্রায়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের দখল আর ময়লা আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে যাওয়ায় খাল দুটি তার নাব্য হারিয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় চাষাবাদে ব্যাপক ক্ষতি হচ্ছে। বর্ষা মৌসুমে বিল হরিণার আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কেবল এ দুটি খালেই নয়, জেলার বেশিরভাগ খালের একই অবস্থা। তাই জলাবদ্ধতা নিরসনে নতুন সরকারের ঘোষিত কর্মসূচির মধ্যে দ্রুত খালগুলো পুনর্খননের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মৎস্য ব্যবসায়িকরা কাল মাটি কেটে খালে ফেলে, অনেক লোকে আছে, আমাদের চাষাবাদ হয় না। খালের জনগণে মাটি চারিদিকে মাটি ফাটি সব ফেলায় বুঝিয়ে দিছিল, দেওয়ার পরে এখন পানি বর্ষা হলেই তলিয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা আমাদের খুব অবনতি হয়ে রয়েছে। আমাদের খনন এই নদী মুক্তশরীফ নদীটা যেন খনন হয়ে থাকে। পানি উন্নয়ন বোর্ড বলছে ইতিমধ্যে 20টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। জিয়ার খাল নামে যেটা পরিচিত, ওইটাও যত তাড়াতাড়ি সম্ভব আমরা দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেয়ে ওই খালটাও আমরা আবার পুনরুজ্জীবিত করতে চাই এবং ওই খালটায় যে মানুষ সুবিধা আগে ওই সময় পেয়েছিল সেই সুবিধাটা আবার তাদেরকে আমি ফেরত দিতে চাই। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার 20টি খাল খননে 23 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সময় সংবাদ, যশোর। চুয়াডাঙ্গায় বাড়ছে তুলার চাষ। তুলনামূলক কম খরচ, ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। তুলা উন্নয়ন বোর্ড বলছে চাষাবাদ সম্প্রসারণে প্রণোদনা দেওয়া সহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও আইমান আহমেদ আনিসের ছবিতে রিপোর্ট। চুয়াডাঙ্গায় স্বল্প পরিসরে 1994 সালে শুরু হয় তুলার চাষ। লাভজনক হওয়ায় কৃষকরাও দিন দিন ঝুঁকছেন তুলা চাষে। ফলে প্রতি বছরই বাড়ছে চাষাবাদের এলাকা।
চুয়াডাঙ্গা জোনে এ মৌসুমে 4100 হেক্টর জমিতে তুলা চাষ হচ্ছে। হাইব্রিড জাতের হোয়াইট গোল্ড 2 ও DM4 তুলা চাষ করায় আগের তুলনায় যেমন ফলন বেড়েছে তেমনি খরচ কমেছে। কৃষকরা বলছেন প্রতি বিঘা তুলা চাষে 22,000 টাকা খরচ হলেও লাভ হয় প্রায় 35,000 টাকা। 8 বছরে আমি 2 বিঘা তুলা করেছিলাম, দাম বেশি পাওয়ার কারণে এবারটা আমি 4 বিঘা তুলা করেছিলাম। তোলার নগদ টাকাই বেচা কেনা হয়, তোলার টাকা নিয়ে সমস্যা হয় না। তুলনামূলক অন্যান্য চাষের সাথে তুলা চাষ অনেক লাভজনক। 2 অর্থবছর ধরে চুয়াডাঙ্গা জোনে তুলা চাষে কৃষকদের প্রণোদনা দিচ্ছে সরকার। 11,500 জন কৃষককে সার, বীজ, কীটনাশক, ছত্রাকনাশক সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণে ব্যয় হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। 2 বছর ধরে প্রণোদনার আওতায় চাষ করে আসছি। প্রণোদনা যেন আরো বৃদ্ধি পায়, তাহলে আমরা চাষি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। ফলনটা ভালো হতে কৃষকরা অনেক খুশি। আন্তর্জাতিক বাজার কম হওয়ার কারণে এবছর দামটা একটু আমরা কম দিচ্ছি। গত বছর ছিল 100 টাকা কেজি, এবছর 96 টাকা কেজি দিচ্ছি আমরা। দাম কমে গেলে তো আমাদের চাষে মন খারাপ হলে তো আমরা তো সে চাষ করতে পারবো না। দেশে চাষ বৃদ্ধি পাওয়ায় আমদানি নির্ভরতা কমবে বলে জানান তুলা উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। প্রশিক্ষণের মাধ্যমে যাতে ভালো ফলন পায় সে ব্যাপারে সহযোগিতা করছি, উন্নত চাষাবাদ পদ্ধতি দিচ্ছি। যদি এই প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকে কৃষকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। জেলায় এ মৌসুমে প্রায় 12,000 মেট্রিক টন তুলা 105 কোটি টাকায় বিক্রি হবে বলে আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বাম্পার ফলন হলেও পেঁয়াজের সঠিক দাম না পাওয়ার অভিযোগ মেহেরপুরের কৃষকদের। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ পড়েছে প্রায় 19 টাকা, আর বাজারে বিক্রি হচ্ছে 17 থেকে 18 টাকায়, যা লোকসানের মুখে ফেলেছে কৃষকদের। বিএনএমএন রিপোর্ট, ছবি তুলেছেন ফয়সাল হোসেন। মেহেরপুরের শিবপুরে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে পেঁয়াজের আবাদ। ফলন ভালো হলেও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। কৃষকদের দাবি, সার, তেল ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় এবার খরচ উঠাতে হিমশিম অবস্থা তাদের। বর্তমানে পেঁয়াজের যে বাজার মূল্য তা অনেকটাই কম। 2 বিঘা আছে, একটু যত্ন করছি, যদি সম্মুখে কিছু বাজার পাই দেখা যায় যে কিছু হয়তো লাভ আসতে পারে, আর বাজার না পাইলে কিছুই হইল না। পেঁয়াজের এত পরিমাণ দাম কম, চাষি মন করছি আর পেঁয়াজ আবাদ আর করবো না। পেঁয়াজ নিয়ে আমরা বেচা কেনাই চাইছি না, পেঁয়াজ কোনো খরিদ্দারই নেই। কৃষি বিপণনের তথ্য বলছে, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ পড়েছে প্রায় 19 টাকা। বর্তমানে বাজারে কৃষকরা বিক্রি করছেন 17 থেকে 18 টাকা দরে। মোটামুটি আমাদের 1,10,000 করে বিঘা প্রতি খরচ। এখন যা পেঁয়াজের পরিস্থিতি বেচছি মাত্র আসছে 60 থেকে 70,000 টাকা। গভর্নমেন্টকে উদাত্ত আহ্বান জানাবো, যাতে আমাদের এই বাংলাদেশে পেঁয়াজটা যে সময় ওঠে ওই সময় যাতে এলসিটা কোনোভাবে বন্ধ করা যায় কিনা। সুখসাগর পেঁয়াজ বেশ কিছুদিন ধরে আমাদের বাজারে এসেছে এবং প্রথম পর্যায়ে কৃষকরা বেশ দাম পেয়েছে। বর্তমানে যে দামে বিক্রি হচ্ছে আমাদের উৎপাদন খরচের সাথে প্রায় সামঞ্জস্যপূর্ণ এবং কৃষকের বড় ধরনের লস হবে না। পেঁয়াজ উত্তোলনে 10 থেকে 15 দিনের মধ্যে জমিতে সেচ না দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। এতে আরও কিছুদিন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন কৃষকেরা। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা স্থানীয় পর্যায়ে যাতে কিছুদিনের জন্য যে সংরক্ষণ যাতে করে, যাতে বাজারটা যখন ভালো হবে তখন যেন তারা বিক্রি করতে পারে। কৃষি বিভাগের তথ্যমতে জেলায় চলতি মৌসুমে 5,200 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা থেকে 1 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। সাতক্ষীরায় 1 বছরে সূর্যমুখীর চাষ বেড়ে হয়েছে দ্বিগুণ। একই গাছ থেকে তেল ও জ্বালানি পাওয়ায় এই ফসলে আগ্রহ বাড়ছে কৃষকদের। চাষ আরও বাড়াতে বিনামূল্যে সার আর কীটনাশক বিতরণের দাবি তাদের। চাষাবাদ বাড়াতে চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। সাতক্ষীরা থেকে সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমেদ রাবাপির রিপোর্ট। সূর্যমুখীর হলুদ ফুলে ভরে গেছে মাঠ, অনেকেই আসছেন এই সৌন্দর্য উপভোগে। সাতক্ষীরার 7 উপজেলাতেই কমবেশি সূর্যমুখী চাষ হয়েছে। বিশেষ করে লবণাক্ত এলাকা হিসেবে পরিচিত শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জে চাষ হয়েছে তুলনামূলক বেশি। কম খরচে বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। চাষাবাদ আরও বাড়াতে সরকার থেকে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক দেওয়ার দাবি তাদের। আমরা সূর্যমুখী চাষ করেছি, এখন এখানে সবাই ছবি তুলতে আসে। আমাদের চাষিদের অনেক অল্প খরচে ভালো ফসল পাচ্ছি। এত সুন্দর ফসল আর এত সুন্দর লাভ হয় আমরা আগে জানতাম না। কৃষি বিভাগে আমাদের যে সারটা দেয়, সেটা যদি আমাদের একটু দেয় তাহলে আমরা এই চাষে আরো অনেক উন্নতি আগুয়ে উঠতে পারবো। এই তেল ফসলের চাষ বাড়াতে কৃষকের পাশে থাকার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার। এই লবণাক্ত এরিয়ায় যদি আমরা যথাসময় এটা বপন করতে পারি তাহলে এই তেল ফসল এখানে একটি
উল্লেখযোগ্য স্থান দখল করবে বলে আমি মনে করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, গত বছর জেলায় সূর্যমুখী চাষ হয়েছিল 107 হেক্টর জমিতে, এবার হয়েছে 228 হেক্টরে। সময় সংবাদ, সাতক্ষীরা। দেখছেন সকালের সময়। খেলার খবর। ফিফা প্রীতি ম্যাচে 10 জনের ফ্রান্সের কাছে হেরে গেছে ব্রাজিল। বোস্টনে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লেস ব্লুদের জয় 2-1 গোলে। জিলেট স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচের দিকে চোখ ছিল পুরো দুনিয়ার। ম্যাচে 5 মিনিটে ফ্রান্সের বিপক্ষে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল, তবে কাজে লাগাতে পারেনি রাফিনিয়া। 27 মিনিটে বড় ভুল করেন আর্সেনাল ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও। তার শর্ট পোস্ট ঘেঁষে চলে যায়। নিষ্প্রাণ ব্রাজিলকে হতাশ করে 32 মিনিটে লিড দেয় ফ্রান্স। উসমান দেম্বেলের পাশে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। দেশের হয়ে এটা তার 56তম গোল। দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। 55 মিনিটে উপেমেকানোর তুলে 10 জনের দলে পরিণত হয় ফ্রান্স। ডিফেন্ডার ওয়েজলিকে ফাউল করে বসেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার, তাতেই পান লাল কার্ড। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। উল্টো 65 মিনিটে ফ্রান্সকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন হুগো একিতিকে। অবশেষে 78 মিনিটে ব্রেমের গোল করে ব্যবধান কমান ব্রাজিলের। বাকি সময়ে একাধিক সুযোগ পেয়েও কোনোটি কাজে লাগাতে পারেনি ভিনিসিয়াস চিয়াগোরা। 2-1 গোলের জয় পায় ফ্রান্স। ক্রীড়াকে পেশাদার রূপ দিতে নতুন কুড়ির আদলে নতুন করে স্পোর্টস চালু করা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা উপজেলায় স্কুল পর্যায়ে থাকবে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ কার্যক্রম। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে পুরস্কার বিতরণ শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো করতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের ফুটবল ইতিহাসে এমন দৃশ্য বিরল। হোম অফ ফুটবলে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান 90-এর দশকে ঢাকার মাঠ মাতানো ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত প্রীতি ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী, সঙ্গে কন্যা জাইমা রহমান। ম্যাচ শুরুর আগে ফুটবলারদের সঙ্গে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। প্রেসিডেন্ট বক্স কিংবা ভিআইপি গ্যালারিতে নয়, কন্যাকে নিয়ে প্রধানমন্ত্রী ম্যাচ দেখলেন জাতীয় স্টেডিয়ামের ডাগআউটে বসেই। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার জাতীয় স্টেডিয়ামে তারেক রহমান। ক্রীড়াপ্রেমী সরকার প্রধান নিজের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চান পেশা হিসেবে, যার জন্য নতুন করে স্পোর্টস চালু করার কথা জানান তিনি। যে আমরা বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই, এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন করে স্পোর্টসকে আমরা চালু করতে চাই। স্কুলগুলোর মধ্যে বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। দলমত নির্বিশেষে সুস্থ ক্রীড়াঙ্গন গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দেশের সম্মান বয়ে আনতে ভালো মানের ক্রীড়াবিদ তৈরিতে প্রাধান্য দিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে আরও কিভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি, এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। ম্যাচ শেষে সাবেক খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুই পরিচালক তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। এ কারণে বোর্ড চালাতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সহসভাপতি ফারুক আহমেদ। তবে বোর্ড পরিচালকদের মিডিয়ায় কথা বলার সময় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনে বিসিবির কোনো গাফিলতি নেই, তবে ক্রিকেটারদের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করতে পরামর্শ সাবেক প্রেসিডেন্টের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বস্তিতে নেই। নির্বাচনের পর থেকেই নানা অনিয়মের অভিযোগ এনে একটা পক্ষ বর্তমান পরিচালকদের বিরোধিতা করে আসছেন। অবস্থা এখন এতটাই বেগতিক, বিসিবির বর্তমান কমিটি নিয়ে চলছে এনএসসির তদন্ত। বাজারে গুঞ্জন, অনিয়মের প্রমাণ পেলে টিকে থাকতে পারবেন না বুলবুল গং। এর মাঝেই আবার দুই পরিচালক পদত্যাগ করেছেন বিসিবি থেকে। কাগজে কলমে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও আলোচনা আছে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকার কারণেই এই সরে যাওয়া। কিন্তু এটা মানতে নারাজ ফারুক আহমেদ।
তার কথা, কারণগুলো ব্যক্তিগত, আর এমন দুই একজন না থাকলে নাকি বোর্ডের কার্যক্রমেও হবে না কোনো সমস্যা। রেজিগনেশন এটা দেখেছি একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়েছে। তাতে করে আসলে যদি ব্যক্তিগত কারণ মনে করেন আমি যদি কালকে না থাকি, আমার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি, আপনি জানেন আমাদের 25 জন ডিরেক্টর, এরা থাকলে ভালো হতো, না থাকলে আমার মনে হয় বোর্ড যে চলবে না বোর্ডের মতো, আমার মনে চলবে বোর্ড। তবে বোর্ড পরিচালকদের অতি কথনের কারণে যে মাঝে মাঝে বিব্রত হতে হচ্ছে বিসিবিকে, এটা মানেন সহসভাপতি। এর পেছনে মিডিয়াকে দায় দিলেও নিজের সহকর্মীদের দায়িত্বহীনতাকেও উপেক্ষা করতে পারেননি তিনি। সমালোচনার এগেনস্টে না আমরা, তবে হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে আপনি যখন কোনো পজিশনে থাকবেন তখন আপনার মন্তব্যটা খুব একটু চিন্তা ভাবনা করে করা দরকার। আমরা যখন কোনো মন্তব্য করবো এই ব্যাপারে যাতে আমরা কেয়ারফুল থাকি। এই বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা কাটাতে না পারা। ক্রিকেটাররা ইদানিং এ নিয়ে সমালোচনায় মুখর। ঢাকা প্রিমিয়ার লিগের সময় কেটে যাওয়ায় হতাশ তারা। তবে এ বিষয়ে বিসিবির কিছুই করার নেই বলে জানিয়েছেন ফারুক। তার কথা, বল এখন ক্লাবের কোর্টে, তাই ক্রিকেটারদের পরামর্শ দিলেন ক্লাবের দরজা নক করতে। প্লেয়ারদের কাছ থেকে একটা কথা শুনি যে ক্রিকেট বোর্ড যা আশা করেছিলাম তা করছে না। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার, এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা যেই জিনিসই করেন আলটিমেটলি ক্রিকেট বোর্ড থাকবে, 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে, এবং তারা কি হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে করানো দরকার। এই ক্লাবগুলোকে আমি অনুরোধ করবো, এখনও আপনি সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না। হয়তো বা ক্রিকেট বোর্ড হয়তো বদলে গেল এক সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এই জন্য বারবার বলছি, এবং প্লেয়ারদের আমি মনে করি আরও অ্যাক্টিভ হয়ে তার পার্টিকুলার যে ক্লাবে আছে তাদের সাথে যোগাযোগ করে। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করেন নাই। বর্তমান বোর্ড থাকুক বা না থাকুক, মাঠের ক্রিকেটটা যেন সঠিক পথে থাকে, এটাই প্রত্যাশা ফারুক আহমেদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মিসবাহ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।